ছোট্ট শহরে বাস করত রমেশ, মালতী, তাদের ছেলে রিঙ্কু। তারা ছিল মধ্যবিত্ত ফ্যামিলি। রমেশ একটি প্রতিষ্ঠানে চাকরি করে। কি ব্যাপার রিঙ্কু, তুমি সারাদিন কি করো? তুমি স্কুলে মাত্র 50 মার্ক পেয়েছো। এভাবে পড়াশোনা করলে কি চলবে? বাবা, তুমি আমাকে বকছো কেন? আমি তো ফেল করিনি, আমি তো পাশ করেছি। শুধু পাশ করলে হবে রিঙ্কু? তোমাকে ভালোভাবে পড়তে হবে, তোমাকে ভালো মানুষ হতে হবে। রিঙ্কুর সাথে কথা বলা শেষ করে রমেশ অফিসে যেতে লাগলো। রমেশের অফিসটা ছিল রমেশের বাড়ির কাছে। সে গাড়ি না নিয়ে পায়ে হেঁটে সেদিন অফিসে যেতে লাগলো। রমেশ দেখতে পেল সেখানে একটি ছোট্ট ছেলে বসে থেকে কান্নাকাটি করছে। বাবু, তুমি কান্না করছো কেন? আর এইভাবে তুমি একাই এখানে দাঁড়িয়ে আছো মানে? রাস্তায় তো একা তোমার দাঁড়িয়ে থাকা হবে না, অ্যাক্সিডেন্ট করতে পারো। তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা নেই, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই পৃথিবীতে আমার কেউ নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আজ থেকে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। চলো আমার সঙ্গে। রিঙ্কু, তুমি এখনো বসে আছো? তোমার বাবা একটু আগে তোমাকে বকা দিল না? যাও পড়তে বসো। আমি এখন পড়তে পারবো না, আমি এখন টিভি দেখব। রমেশ বাচ্চাটিকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে আসে। মালতী, এই বাচ্চাটি আজ থেকে আমাদের কাছে থাকবে, কারণ ওর বাবা মা কেউ নেই, সবাই মারা গেছে। ঠিক আছে? ঠিক আছে, আজ থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। আজ থেকে তুমি আর প্রকাশ দুই ভাই। তোমরা দুজন একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে স্কুলে যাবে, সব কিছু একসঙ্গে করবে। যাও, এখন গিয়ে তোমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ো। মালতীর কথা শুনে রিঙ্কু মন খারাপ করে আগেই চলে গেল তার রুমে। প্রকাশ, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আবার উঠতে হবে। তোমাকে স্কুলে ভর্তি করাতে যাব। ঠিক আছে মা, আমি যাচ্ছি। প্রকাশ, মা আমাকে যতই বলুক, আমি তোমাকে আমার খাটে শুতে দেব না। তুমি এই সুপাতে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ভাই, আমার কোনো সমস্যা নেই। একদিন হঠাৎ রিঙ্কু একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। বাবা, মা, এ হলো দিশা। আজকে আমরা কোর্ট ম্যারেজ করেছি। দিশা, চলো আমাদের রুমে। রিঙ্কু দিশাকে নিয়ে ওর রুমে চলে যায়। এদিকে রিঙ্কুর বাবা মা সবাই অবাক হয়ে থাকে। এই, তুমি এখানে কি করো? কিছু না ভাবি, আমি আমার রুমে যাচ্ছি। দাঁড়াও, আজকেই তোমার কিছু একটা ব্যবস্থা করতেছি আমি। রিঙ্কু, তোমার এই সৎ ভাইটি কি সারা জীবনে বাড়িতে থাকবে? তোমার বাবার প্রপার্টি সব দুই ভাগ হয়ে যাবে। কিছু একটা করো, ওকে বাড়ি থেকে বের করে দাও। আমি তো সেটাই চাই দিশা, কিন্তু আমি তো পারি না। বাবা মা প্রকাশকে খুব ভালোবাসে। তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি কোনো একটা প্ল্যান করতেছি। পরের দিন দুপুরবেলা বাসাতে কেউ ছিল না। এই সময় প্রকাশ ডাইনিং রুমে বসেছিল
আর দিশা বাথরুমে ঢুকে বাইরে কেউ আছে? আমার টাওয়ালটা আমি বাইরে রেখে এসেছি, কেউ আমাকে দয়া করে দাও। ভাবি, বাসায় তো কেউ নেই, শুধু আমি আছি। সমস্যা নেই প্রকাশ, তুমি একটু দাও। ঠিক আছে ভাবি, একটু দাঁড়ান, আমি দিচ্ছি। প্রকাশ যেই বাথরুমের কাছে গিয়ে টাওয়েলটা দিতে গেল, আর দিশা তাকে কাছে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করতে শুরু করল। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। ভাবি, আপনি এরকম করতেছেন কেন? দাঁড়ান, দাঁড়ান। দিশার চিৎকার শুনে বাড়িতে সবাই চলে আসলো। কি হয়েছে দিশা তোমার? তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? রিঙ্কু, তোমরা কেউ ছিলে না, আমি একাই বাথরুমে গেছিলাম। ওই সময় তোমার ভাই প্রকাশ আমার সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে। কি প্রকাশ, তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের দিকে নজর দিছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ভাই, তুমি বিশ্বাস করো, ভাবি মিথ্যা কথা বলতেছে, আমি এরকমটা কিছু করিনি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যাবি। প্রকাশ কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়, আর প্রকাশের বাবা মা কিছুই বলে না। দেখলে রিঙ্কু, আমি কি রকম প্ল্যান করলাম আর প্রকাশকে বাড়ি থেকে বের করে দিলাম। হ্যাঁ দিশা, আমি এতদিন যা করতে পারি তুমি 2 দিন এসে সেটা করে দিলে। তোমার কোনো জবাব নেই, তোমার অনেক বুদ্ধি। কিছুদিন পর প্রকাশ একটি ফুচকার দোকান দিয়ে টাকা ইনকাম করতে শুরু করলো। প্রকাশ একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে সেখানে এসে থাকতে শুরু। একদিন দুপুরবেলা রমেশ আর মালতী বসে টিভি দেখছিল। সেখানে লয়ার এসে বলল, রমেশবাবু, আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ, বলুন। আপনার পুরো বাড়ি, আপনার পুরো প্রপার্টি, সবকিছু আপনার ছেলের বউ দিশার নামে আপনি লিখে দিয়েছেন। আজ থেকে আবার আপনার পুরো সম্পত্তির মালিক হলো দিশা। আপনি কি বলেন এসব? আমি তো দিশাকে কিছু লিখে দিইনি। এই পেপারে তো আপনি সই করেছেন। আমি কোনো সই করিনি। রিঙ্কু, রিঙ্কু, কি হয়েছে? বারবার ডাকছো কেন? এসব কি শুনছি আমি কখন দিশার নামে আমার সম্পত্তি লিখে দিলাম? বাবা, কোনো সমস্যা নেই, আমার মানেই তো দিশার। আমি আমার নাম না লিখে আমি দিশার নাম লিখে দিয়েছি। আর এতে কোনো সমস্যা নেই, আমরা সবাই একসঙ্গে থাকবো বাড়িতে। না রিঙ্কু, তোমার বাবা মাকে আমার বাড়িতে আমি থাকতে দেব না। এই বাড়িতে তুমি আর আমি থাকবো শুধু। রামেশ আর মালতী কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। রিঙ্কু, তুমি কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি দিশা। এখন তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এখন কাজ করবে। রিঙ্কু তখন দিশার কথা শুনে মন খারাপ করে বাড়ির ভিতরে চলে যায়। মালতী আর রমেশ রাস্তায় হাঁটতে শুরু করে।
কি বৌমা, তোমরা এখানে রাস্তায়? অনেকদিন পর দেখা হলো, তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। প্রকাশ, রিঙ্কু আর রিঙ্কুর বউ দিশা মিলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না বাবা। কোনো চিন্তা নেই মা, তোমরা আমার সঙ্গে যাবে। তোর সঙ্গে আমরা অনেক অন্যায় করেছি বাবা, তাই আজ আমাদের এই পরিণতি। এসব কথা থাকবে বাবা, চলো আগে আমরা বাড়ি যাই। বাবা, এটা আমার বাড়ি, অনেক ছোট। আমি জানি তোমাদের থাকতে অনেক কষ্ট হবে, একটু মানিয়ে নিও। না প্রকাশ, আমাদের কোনো কষ্ট হবে না। তুই যে আমাদের থাকতে দিয়েছিস, এটাই অনেক বড় কথা। তুই চিন্তা করিস না প্রকাশ, আমরা দুইজন মিলেই ব্যবসা শুরু করব। দেখতে দেখতে এভাবেই 3-4 বছর পার হয়ে গেল। প্রকাশ আর রমেশ মিলে দুইজনেই পরিশ্রম করে একটি বড় হোটেল দিল। আর এদিকে দিশা রিঙ্কুকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। সামনে এটা কি? এটা তো হোটেল। দেখি এখানে কোনো চাকরি পাই কিনা। রিঙ্কু চাকরির জন্য হোটেলের ভিতরে ঢোকে। এ কি বাবা, তুমি এখানে? আর প্রকাশ? তো আমরা এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা তো আমাদেরই হোটেল। রিঙ্কু, তুমি এখানে কেন এসেছো? বাবা, দিশা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি চাকরি খুঁজতেছি। বাবা, আমি দিশাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই প্রকাশের সাথে যেটা করেছিস, এরপর তোকে আর বিশ্বাস করা যায় না। তুই এখান থেকে বের হয়ে যা। না বাবা, ভাইয়া এখানেই থাকবে। রিঙ্কু প্রকাশকে দেখে শেখ মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। প্রকাশ ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে ভাইয়া, কি যে বলো, আমরা 3জন মিলে আজ থেকে এই ব্যবসা সামলাবো।